বাংলা অনার্স 5th সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস নিয়ে আলোচনা করব। কিন্তু তার পূর্বে পদ্মা নদী মাঝি উপন্যাসের ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য নিয়ে সংক্ষেপে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 48টি বসন্ত অতিবাহিত করেন। 1908 খ্রিস্টাব্দে 19শে মে তিনি সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম নীরদা সুন্দরী দেবী। চরম দারিদ্র্যের মধ্যেও হরিহর বিএ পাশ করেন। প্রথমে ব্রাহ্মণের বৃত্তি যজমান, তারপর সরকারি সেটেলমেন্ট বিভাগে কানুনগোর চাকরি পান এবং দুমকায় 11 বছর অতিবাহিত করেন। তাদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকার বিক্রমপুরের মালপজিয়া গ্রামে। হরিহর ছিলেন 8 পুত্র ও 6 কন্যার পিতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম ছিল মানিক। প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি গল্পটি লেখেন এবং তার ডাক নাম মানিক বন্দ্যোপাধ্যায় নামে পত্রিকায় প্রকাশিত হয়। আর সেখান থেকেই সাহিত্যের আঙিনায় সুপ্রতিষ্ঠিত হল তার মানিক নামটি। অতসী মামি গল্প প্রকাশের পর তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। জীবনের মোড় ফিরে গেল অন্যদিকে। ফলে একাধিকবার পরীক্ষা দিয়ে আর পাশ করতে পারলেন না। তার মানে এই নয় যে তিনি মেধাবী ছাত্র ছিলেন না। সাহিত্যে যার মনোপ্রাণ হৃদয় সবই ডুবে গেছে, পরীক্ষায় পাশ করে সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার দিকে তখন আর ঝোঁক থাকেনি। রবীন্দ্র পরবর্তীকালে বাংলা সাহিত্যে তখন শরৎচন্দ্র ও নজরুলের যুগ। নতুনের জয়ধ্বনি তখন সাহিত্যে। নির্যাতিত নিপীড়িত মানুষের কাহিনীতে বাংলা সাহিত্যে নতুন সুর ধ্বনিত হচ্ছে। পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাবে বাংলা সাহিত্য প্রাঙ্গণ তখন উত্তাল। মার্ক্সীয় দর্শন, বোহেমিয়ার জীবন ও ফ্রয়েডীয় মনস্তত্ত্ব তখন তরুণদের পেয়ে বসেছে। সেই সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের আঙিনায় প্রবেশ করলেন। পরীক্ষায় পাশ করে চাকরি করে সাংসারিক জীবনে সুখে থাকবেন তা না করে সাহিত্যকেই প্রাধান্য দিলেন। সারস্বত সাধনায় জীবন উৎসর্গ করে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে স্বনামধন্য সাহিত্যিক হিসাবে স্থান করে নিলেন। 1937 খ্রিস্টাব্দে তিনি বিবাহিত জীবনে প্রবেশ করেন। এরপর বঙ্গশ্রী পত্রিকায় সহ সম্পাদকের চাকরি নেন। কিছুদিন পরে চাকরি ছেড়ে দেন। প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় মেহনতি মানুষের জীবন যন্ত্রণার কাহিনী নিয়ে লিখতে থাকেন। তার জীবন জিজ্ঞাসা ছিল, মানুষের দুঃখ দারিদ্র্যের কারণ কোথায়, এর সমাধান কোথায়? মানুষ কি জীবনের পরিপূর্ণতা, সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হবে না, নাকি অন্ধ নিয়তি বা ভাগ্য নিয়ন্ত্রিত এই দুঃসহ জীবন ভোগের পর বিলীন হয়ে যাবে? তার রচনায় এর অনুসন্ধান চলে। এরপর 1943 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। মানিক বন্দ্যোপাধ্যায় তথাকথিত অন্তজ শ্রেণীর চাষাভুষো, জেলে, বাগদি ও শ্রমিক শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে সাহিত্য রচনা করলেন। অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য বিপ্লবী চেতনা মার্ক্সীয় দর্শনের শ্রমিক বিপ্লবকে জীবনের প্রেক্ষাপটে রাখলেন। জীবনে জীবন যোগ না করলে সাহিত্যে জীবন সত্য মূল্য পায় না। আর কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার কারণে প্রগতি লেখক শিল্পী সংঘের কাজে আত্মনিয়োগ করেন। এছাড়া কৃষক আন্দোলন, রাজনৈতিক কর্মীদের নির্যাতনের প্রতিবাদ আন্দোলন
ও গ্রামে শহরে সাহিত্যের আড্ডায় চলমান জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করেন। 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1928 খ্রিস্টাব্দে অতসীমামী রচনার মধ্যে দিয়ে তার সাহিত্য জীবন শুরু। তার রচিত গ্রন্থ সংখ্যা হল উপন্যাস 40টি, নাটক 1টি, গল্পের বই 16টি, নির্বাচিত গল্প 2টি, মোট 59খানি গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গল্পের সংখ্যা 192টি। এছাড়া 50টির মতো কবিতা রচনা করে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন। তবে পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথার জন্য তিনি পাঠক মহলে বিখ্যাত হয়ে আছেন। তার অন্যান্য গ্রন্থগুলি হল দিবারাত্রির কাব্য 1936 খ্রিস্টাব্দে, পুতুল নাচের ইতিকথা 1936 খ্রিস্টাব্দে, পদ্মা নদীর মাঝি 1938 খ্রিস্টাব্দে, জননী 1938 খ্রিস্টাব্দে, অহিংসা 1938 খ্রিস্টাব্দে, অমৃতস্য পুত্রা 1938 খ্রিস্টাব্দে, শহরতলী 1943 খ্রিস্টাব্দে, চতুষ্কোণ 1943 খ্রিস্টাব্দে, প্রতিবিম্ব 1943, সরীসৃপ 1945, প্রাগৈতিহাসিক 1944 খ্রিস্টাব্দে, ভেজাল 1944 খ্রিস্টাব্দে প্রভৃতি। রবীন্দ্র সাহিত্যে একটা সমুচ্চ আদর্শবোধ ও শ্রীতত্ত্ব নিহিত ছিল। অখণ্ড মানবতার পূজারী রবীন্দ্রনাথ ছিলেন আনন্দবাদী সৌন্দর্যের সাধক। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যে তার বিরুদ্ধে প্রতিবাদী সুর ধ্বনিত হয় এবং 1930 খ্রিস্টাব্দের মধ্যে তা জোরদার হয়ে ওঠে। আর এই রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের পটভূমিতেই মানিকের অবাধ পথ চলা। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের আঙিনায় কাব্য, উপন্যাস ও ছোট গল্পতে দেখা যায় কবি লেখকেরা বেশি বাস্তব সচেতন হয়ে উঠেছেন। পাশ্চাত্য চিন্তাদর্শ, বিশেষত মার্ক্সীয় দর্শন ও ফ্রয়েডীয় মনস্তত্ত্বের আদর্শে সব লেখকই অল্প বিস্তর প্রভাবিত হন। ফলে বাংলা সাহিত্যে নানা বৈচিত্র্য দেখা যায়। অর্থনৈতিক বিপর্যয় ও সামাজিক জীবনের শোচনীয় দুর্গতির মধ্যে দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা রূপায়িত হতে থাকে। জগদীশ গুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ লেখকের লেখনীতে। অবশ্য অনেক সাহিত্যিক দারিদ্র্য পূজার নামে বাস্তব সম্পর্কহীন একটা ভঙ্গিকেই সাহিত্যে সর্বস্ব করে তোলেন। ফলে তাদের রচনা নিষ্প্রাণ জড়পুতুলে পরিণত হয়েছে। আর রবীন্দ্রনাথ এই ভঙ্গি প্রধান সাহিত্যের বিরুদ্ধে সাবধান বাণী উচ্চারণ করেছেন। সত্যমূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি। ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। বলা বাহুল্য, মানিক বন্দ্যোপাধ্যায় এই শৌখিন মজদুরি সম্পর্কে সচেতন ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের যে কঠোর নগ্ন বাস্তব রূপ দেখেছেন তাকেই সাহিত্যে রূপায়িত করলেন বস্তুবাদী বৈজ্ঞানিক মন দিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রগুলি একান্ত নিরুপায়। দারিদ্র্যে, অভাবে তাদের জীবন সংকীর্ণ। তাদের জীবন লীলার প্রতি প্রকৃতির কোনো স্নেহ দৃষ্টি নেই। তবুও মানিকবাবুর চরিত্রগুলি পথ হাঁটে। তারা এগিয়ে যায় সমগ্রতার দিকে, পরিপূর্ণতার দিকে। মানুষ ঘটনার থেকে অনেক বড়, তা মানিকবাবুর অজানা নয়। ভালো মন্দ, সুখ দুঃখ, সৎ অসৎ, জয় পরাজয়, পাশ ফেল, এসবের মধ্যে মানুষের কোনো পরিচয় নেই। এসব ঘটনার অন্তরালে ভিতরের মানুষকে খুঁজতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় সেই নিরুপায় মানুষের বিশ্লেষণবেত্তা ও সমগ্রতার সন্ধানী পথিক শিল্পী। জীবনের এক এক টুকরো মানবিক অংশের মধ্যে সমগ্রতার সন্ধানে তার
দৃষ্টি প্রসারিত। এক কথায়, আমাদের সমাজ ব্যবস্থায় মূল্যবত্তার বাইরের আবরণ সরিয়ে তিনি দেখিয়েছেন ভিতরের জীবন একদিকে কি নিদারুণ নির্লজ্জ স্বার্থপর ও অন্যদিকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত শতধাক্লিষ্ট মানুষের জীবনচরিত। পর্যুদস্ত মানুষের মরমের ভেতরে প্রবেশ করে মানিক বন্দ্যোপাধ্যায় তাদের ব্যথিত মনের ব্যাখ্যাকার হয়ে উঠেছেন। তাদের দুঃখ বেদনা ও পরাভূত জীবনের ট্র্যাজেডির মধ্য দিয়ে মানিকবাবু সুস্থ সবল সমাজ সংগ্রামী চেতনাকে রূপ দিয়েছেন। তিনি অসাম্য, বৈষম্য, শোষণ ও অত্যাচার থেকে মানুষের বৃহত্তর মুক্তির জন্য প্রতিরোধ, বিদ্রোহ ও বিপ্লবের বাণী শুনিয়েছেন। মানুষের মুক্তি কামনায় তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহ চেতনার মন্ত্রোদ্গাতা।